হাই, আমি সুমি। ওয়েলকাম টু সুমিস গ্যালারি। বিগত বেশ কিছুদিন ধরে আমি একটা ক্রাফট সিরিজ করছিলাম এবং যার নাম দিয়েছি থ্রেডস অফ ইন্ডিয়া। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি আজকের ভিডিওটায় সেগুলোই শেয়ার করছি। প্রথমত এই ডায়েরিটার মধ্যে আমি প্রতিটা স্টেটের নাম এবং সেখানকার জনপ্রিয় জিনিসগুলি সম্পর্কে লিখে নিয়েছিলাম, যাতে কাজটা করার সময় আমার কোনো রকম অসুবিধা না হয়। থ্রেডস অফ ইন্ডিয়ার প্রথম চ্যাপ্টার হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নাম শুনলেই সর্বপ্রথম ভগবান তিরুপতি বালাজির কথাই মনে পড়ে, তাই অ্যাক্রিলিক কালারের খালি শিশিগুলো দিয়ে তিরুপতি বালাজিকেই বানানোর চেষ্টা করছি। ও হ্যাঁ, আর এই ক্রাফট সিরিজের নাম আমি থ্রেডস অফ ইন্ডিয়া কেন রেখেছি সেটাই তো বলা হলো না। একটা সুতোর মাধ্যমে যেমন অনেকগুলো কাপড়কে একসঙ্গে জয়েন করা যায়, তেমনি ভারতের মধ্যে থাকা প্রত্যেকটি রাজ্যকে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন ক্রাফট জুড়ে রেখেছে, আর সেটা এক অদৃশ্য সুতোর মাধ্যমে। তার জন্যই আমি এর নামকরণ করেছি থ্রেডস অফ ইন্ডিয়া। তো যাই হোক, বলতে বলতে প্রথম ক্রাফট অন্ধ্রপ্রদেশের ভগবান তিরুপতি বালাজিকে বানানো প্রায় কমপ্লিট। অ্যাক্রিলিক কালারের শিশি দিয়ে কত সুন্দর একটা ক্রাফট তৈরি। থ্রেডস অফ ইন্ডিয়ায় অন্ধ্রপ্রদেশের পর এবার করছি অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশকে বলা হয় সূর্যোদয়ের দেশ, অর্থাৎ ভারতের মধ্যে প্রথম সূর্য দেখা যায় এইখানেই। তাই এই রাজ্যকে নিয়ে একটা সান ওয়াল ডেকর বানাবো। এই জন্য আমি এখানে ব্যবহার করছি একটা সিডিকে প্রথমেই অর্ধেক করে কেটে নিয়েছি, আর মেলায় যে ছোট ছোট আয়নাগুলো কিনতে পাওয়া যায় সেই আয়নাকে মাঝখান থেকে ভেঙে কালার করে নেওয়া সিডির ওপর আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর নিয়েছি কিছু নিউজ পেপারগুলোকে রোল করে ব্ল্যাক কালারে কোট করে নিয়েছি। তারপরেই সিডির চারিদিকে একটা একটা করে বসিয়ে নিলেই অরুণাচল প্রদেশের সান ওয়াল ডেকর রেডি। এরপর নেক্সট হলো আসাম। আসাম কথাটা শুনলেই আসামের বিখ্যাত চায়ের কথাই প্রথমে মনে আসে, কিন্তু সেই চা উৎপাদনের পেছনে থাকা মানুষগুলো রোদ বৃষ্টিকে উপেক্ষা করে পরিশ্রম করে চলে। সেই সময় তাদেরকে সুরক্ষা দেয় এক ধরনের টুপি, যার নাম হলো জাপি। জাপি হলো আসামের ঐতিহ্যবাহী গোলাকৃতির টুপি, যা সাধারণত বাঁশ, বেত আর পাম গাছের বড় পাতা দিয়ে তৈরি। এগুলো মূলত কৃষকরা রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবহার করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ব্যবহারিক জিনিস না থেকে আসামের সংস্কৃতি এবং সম্মানের প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে জাপি অতিথি সংবর্ধনায় একটি সম্মানসূচক উপহার হিসেবে দেওয়া হয়, যা আসামের ঐতিহ্য এবং পরিচয় বহন করে। আগেকার দিনে মহিলাদের হাত ধরেই শুরু হয়েছিল এই পেইন্টিং। বলছি বিহারের কথা। বিহারের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী শিল্পকলাগুলির মধ্যে অন্যতম হলো মধুবনী পেইন্টিং। এই শিল্পকলার উৎপত্তি বিহারের মিথিলা অঞ্চল থেকে। আগে গ্রামের মহিলারা বাড়ির দেওয়াল, মেঝে ও আঙিনায় যে কোনো ধর্মীয় উৎসব, বিয়ে বা শুভ অনুষ্ঠানে এই ছবি আঁকতেন। ধীরে ধীরে এটি কাগজ ও ক্যানভাসে আঁকা শিল্পরূপে জনপ্রিয় হয়ে ওঠে। মধুবনী পেইন্টিং এর প্রধান বৈশিষ্ট্য হলো এতে উজ্জ্বল ও প্রাকৃতিক রঙের ব্যবহার করা হয়। ঘন কালো রঙের আউটলাইন এবং কোনো জায়গা ফাঁকা না রেখে রং দিয়ে ভরাট করে দেওয়া। মধুবনী পেইন্টিং এর ক্ষেত্রে মূলত আঁকা হয় রামায়ণ, মহাভারত, পুরাণের কাহিনী, চাঁদ, সূর্য, মাছ, পাখি এবং গাছ, যা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। ভারতের মধ্যে থাকা বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড় হলো একটি। এই ছত্তিশগড়ের অন্যতম একটি শিল্প হলো ঢোকরা আর্ট। পিতল ও ব্রোঞ্জ ধাতু মিশিয়ে এই ঢোকরা আর্ট করা হয়। তবে আমি এখানে কোনো রকম ধাতু ব্যবহার না করে মোল্ডেড ক্লের সাহায্যে সমস্ত কাজটা করছি। এই ঢোকরা আর্ট করার পদ্ধতিটা ভীষণ বড়। প্রথমে মাটি দিয়ে একটি কাঠামো তৈরি করা হয়, তারপরে এই কাঠামোর উপর লাগানো হয় মোমের প্রলেপ। মোম দিয়ে নকশা করা হয়, তারপরে আবার মাটি দিয়ে ঢেকে একটি ছাঁচ তৈরি করা হয়। ছাঁচ গরম করলে মোম গলে বেরিয়ে যায়, আর সেই ফাঁকা জায়গায় গলানো ধাতু ঢালা হয়। ঠান্ডা হয়ে গেলে ছাঁচ ভেঙে শিল্পকর্ম বের করা হয়। এই ঢোকরা শিল্পের ইতিহাস বহু পুরনো। এতে মূলত আদিবাসী মানুষদের দৈনন্দিন জীবন সম্পর্কে দেখানো হয়। গোয়া কথাটা শুনলেই গোয়ার সমুদ্র সৈকতই চোখের সামনে ভেসে ওঠে। এবার বলবো থ্রেডস অফ ইন্ডিয়ার চ্যাপ্টার গোয়া সম্পর্কে। বালি ব্যবহার করে আজকে একটা সি বিচ বানাবো, তাই বালিটাকে প্রথমেই গ্লু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর একটা শীটের উপর পেন্সিল দিয়ে সমুদ্রের উপকূল রেখা এঁকে নিচের অংশে সেই মিক্স করা বালিটা ভালোভাবে বসিয়ে নেব, এবং উপরের দিকটায় নীল আর সাদা রং ব্যবহার করে সমুদ্রের ঢেউ বানিয়ে নিয়েছি। আর এদিকে ক্লের সাহায্যে
বানিয়ে নিয়েছি স্টারফিশ। অনেকদিন আগে থেকেই ছিল আমার কাছে এই ইয়াররিংস গুলো, আর আজকের ক্রাফটের ক্ষেত্রে একটু রিয়েলিস্টিক ব্যাপার আনার জন্য এই ইয়াররিংস এর ঝিনুকগুলো খুলে আমি ব্যবহার করছি। ক্লে দিয়ে যখন প্রথমবার কাজ করেছিলাম তখন এই ধরনের একটা আর্টওয়ার্কই বানিয়েছিলাম। ভারতের 28টি রাজ্যের মধ্যে গুজরাট হলো অন্যতম, আর এই গুজরাটে প্রচুর জনপ্রিয় জিনিস আছে। তবে তার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি লিপান আর্ট। গুজরাটের এই লিপান আর্ট কচ্ছ অঞ্চলের প্রচলিত মাটি ও ছোট ছোট আয়নার কাজ, যা বহুদিনের পুরনো সংস্কৃতি থেকে এসেছে। এই কাজটা করার জন্য আমি ওই কেকের বোর্ডগুলো ব্যবহার করছি, আর নিয়েছি মোল্ডিড ক্লে। মোল্ডিড ক্লে ছাড়া ওয়ালপুট্টি ক্লে দিয়েও এই কাজ করা যায়, যা আমি আগে অনেকবার করেছি। মোল্ডিড ক্লে দিয়ে করলে কাজটা একটু শক্তপোক্ত হয়। প্রথমেই বোর্ডের মাঝখানে আমি একটা ছোট্ট গণেশ বানিয়ে নিয়েছি, তারপর ক্লে দিয়ে রাউন্ড করে তার মধ্যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এরপর ছোট ছোট মিররের সাহায্যে বোর্ডের চারিদিকে পরপর সুন্দরভাবে সাজিয়ে নিলেই গুজরাটের জনপ্রিয় লিপান আর্ট রেডি। সত্যিই কি পাশা খেলায় হেরে যাওয়ার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, ন্যায় ও অন্যায়ের সংঘর্ষের জন্য হয়েছিল এই যুদ্ধ। কৌরবরা প্রতারণা করে পাণ্ডবদের পাশা খেলায় হারিয়ে দেয় এবং দুর্যোধন পাণ্ডবদের ন্যায্য রাজ্য দিতে অস্বীকার করে। তারই সাথে দ্রৌপদীর অপমানের মতো এক বিরাট অধর্ম করে। শান্তির সর্বচেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হয়। মহাভারতে পঞ্চপাণ্ডবদের ব্যবহৃত ও উল্লেখিত অস্ত্রগুলি ক্রাফটের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি। তবে অস্ত্রগুলি সম্পর্কে এক এক জায়গায় এক এক রকম বিবরণ রয়েছে। অস্ত্রগুলোকে যে বেসের উপর রেখেছি সেই বেসটাকে প্রথমেই ডাইসের মতো করে সাজিয়ে নিয়েছি। প্রতিটা অস্ত্রের পাশে পঞ্চপাণ্ডবদের নাম লিখে দিয়েছি। আপেল যদি রাজা হয় তবে তার রাজ্য হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অনেক জনপ্রিয় জিনিস থাকলেও তার মধ্যে আমি আপেলকেই বেছে নিয়েছি। আপেল চাষ হিমাচল প্রদেশের মানুষের প্রধান জীবিকার উৎস। আপেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কথাতেই আছে অ্যান অ্যাপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এই জন্য আমি আজকের ক্রাফটে একটা 3D অ্যাপেল বানানোর চেষ্টা করছি। পেপারকে ভাঁজ করে কেটে গ্লু দিয়ে প্রত্যেকটা পেপারকে অ্যাটাচ করে নিয়েছি। একই সাথে পেপার দিয়ে দুটো লিফও বানিয়ে নিয়েছি। এই হিমাচল প্রদেশের আপেল শুধু ভারতেই নয়, বিদেশেও বহুল জনপ্রিয়। দেওঘর ঝাড়খণ্ড রাজ্যের একটি বিখ্যাত শহর, আর এই দেওঘরেই রয়েছে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভগবান শিব বাবা বৈদ্যনাথ নামে পূজিত হন। এই ঝাড়খণ্ড রাজ্যের উল্লিখিত ক্রাফট হিসেবে ক্লের সাহায্যে বানাচ্ছি ছোট্ট একটা শিবলিঙ্গ। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের বড় ভক্ত ছিলেন। কঠোর তপস্যায় খুশি হয়ে শিব তাকে একটি পবিত্র শিবলিঙ্গ দেন এবং বলেন যেখানে এটি মাটিতে রাখা হবে সেখানেই তা স্থায়ী হয়ে যাবে। পথে দেবতাদের কৌশলে রাবণ দেওঘরে শিবলিঙ্গটি রাখেন এবং সেখানেই সেটি স্থায়ী হয়ে যায়। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, কারণ এই শহরটি তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরের কেন্দ্র হিসেবে পরিচিত। কর্ণাটকের বেঙ্গালুরুতে অসংখ্য সফটওয়্যার কোম্পানি রয়েছে, আর এগুলোই বহু মানুষের চাকরির সুযোগ তৈরি করেছে। তাই ভাবলাম কর্ণাটক রাজ্যের উল্লিখিত ক্রাফট হিসেবে একটা ছোট্ট ল্যাপটপ বানানো যাক। এর জন্য আমি এখানে একটা খালি পেন ড্রাইভের বক্স নিয়েছি। পেপারের ওপর এঁকে নিয়েছি ল্যাপটপের কিবোর্ডটা। তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে কিবোর্ডে যে কিগুলো রয়েছে অর্থাৎ লেখাগুলো ভীষণই ইন্টারেস্টিং। একটা নারকেল কি কখনো নাচতে পারে? আজ বলবো সেই রাজ্যের কথা যে রাজ্যে নারকেল শুধু একটি ফলই নয়, বর্তমানে তা একটি সংস্কৃতির অংশ। কথাকলি কেরালার একটি অত্যন্ত জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যনাট্য। এখানে শুধু নাচই নয়, অভিনয়, মুখভঙ্গি ও চোখের ভাষার মাধ্যমে গল্প বলা হয়। কথাকলিতে সাধারণত রামায়ণ, মহাভারত ও পুরাণ থেকে গল্প তুলে ধরা হয়। ভালো ও মন্দের লড়াই এখানে প্রধান বিষয়। কেরালার এই জনপ্রিয় ডান্স ফর্মটাই ক্রাফটের মাধ্যমে তৈরি করার চেষ্টা করছি, তাও আবার নারকেল মালা দিয়ে। অর্থাৎ কেরালা সংস্কৃতির দুই পরিচয়, নারকেল এবং কথাকলি নৃত্য, আমার করা এই ক্রাফটের মাধ্যমে আজ একই সঙ্গে ফুটে উঠেছে। ভারতের হার্টবিট শুনতে হলে স্টেথোস্কোপটা নিয়ে যেতে হবে মধ্যপ্রদেশে। আমাদের শরীর যেমন একটি হৃদয়কে কেন্দ্র করে বেঁচে থাকে, ঠিক তেমনি ভারত দেশটাকেও যদি একটি সম্পূর্ণ শরীর হিসেবে কল্পনা করা হয় তাহলে তার হৃদয় হবে মধ্যপ্রদেশ।
এই মধ্যপ্রদেশকেই বলা হয় হার্ট অফ ইন্ডিয়া, কারণ এই রাজ্যটি রয়েছে ভারতের একেবারে মাঝখানে। আজকের ক্রাফটটা যেভাবে করছি ঠিক সেভাবেই স্কুল লাইফে জিওগ্রাফির প্রজেক্ট করতাম। এখানে আমি প্রথমেই ইন্ডিয়ার ম্যাপটা এঁকে 28টা রাজ্যে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটা রাজ্যকে 1-2 করে পরপর নাম্বারিং করে নিয়েছি, কারণ ভেতরের স্পেসটা যেহেতু অনেকটাই ছোট, তার মধ্যে স্টেটগুলোর নাম লিখলে কিছু বোঝাই যেত না। এজন্য ম্যাপের বাইরে নাম্বার অনুযায়ী প্রত্যেকটা স্টেটের নাম লিখে দিয়েছি, আর একদম মাঝখানে মধ্যপ্রদেশের ওপর ক্লে দিয়ে একটা হার্ট বানিয়ে বসিয়ে দিয়েছি। মুম্বাই হলো বলিউডের জন্মস্থান, এখান থেকেই বলিউডের সূচনা। আর এই মুম্বাই শহরটি রয়েছে মহারাষ্ট্র রাজ্যে। মুম্বাই হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং অত্যন্ত ব্যস্ত শহরগুলির মধ্যে একটি। মুম্বাইয়ের নাম শুনলেই সবার প্রথমে সিনেমা জগতের কথা মনে পড়ে, তাই ভাবলাম এই সিনেমা জগৎকে কেন্দ্র করেই আজকে একটি ক্রাফট বানাবো। সেজন্য আজকে আমি বানাচ্ছি একটা মুভি ক্ল্যাপার। মুভি ক্ল্যাপারটা বানানোর জন্য আমি ব্যবহার করছি কার্ডবোর্ড, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনে কালার করে নিয়েছি। আর যাতে এই মুভি ক্ল্যাপারটা ক্ল্যাপ করা যায় এজন্য কার্ডবোর্ডের পেছন দিকটায় একটা টেপ লাগিয়ে নিয়েছি। ব্যাস, তারপরে সামনের দিকটা একটু খালি খালি লাগছিল বলে আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিয়েছি। ছোট থেকে বড় প্রায় সকলেরই খেলাধুলা ভীষণ পছন্দের। ছোটরা এখন সুযোগ পেলেও বড়রা আর কাজের চাপে সেই সুযোগটা পায় না। আজকে যেই রাজ্যের ক্রাফট বানাচ্ছি সেই রাজ্যকে বলা হয় স্পোর্টস পাওয়ার হাউস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ক্রীড়া শক্তির কেন্দ্র। এখান থেকেই বহু খেলোয়াড় দেশের নাম উজ্জ্বল করে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আজকে আমি ক্রাফটের মাধ্যমে অলিম্পিকের লোগো বানানোর চেষ্টা করছি। এখানে মোট 5টি পরস্পরযুক্ত রঙিন রিং থাকে। এর রঙগুলি হলো লাল, নীল, হলুদ, সবুজ এবং কালো। বিশ্বের প্রতিটি দেশের জাতীয় পতাকায় এর মধ্যে থেকে অন্তত একটি রং থাকে, তাই জন্য এই 5টি রঙকে বেছে নেওয়া। অলিম্পিক খেলায় পৃথিবীর প্রায় সব দেশ থেকেই খেলোয়াড়রা বিভিন্ন খেলায় অংশ নেন। ভারতের এই জীবন্ত ব্রিজ প্রতিনিয়ত বেড়ে চলেছে, যেটি কোনো সিমেন্ট বা কংক্রিট দিয়ে নয়, বরং তৈরি হয়েছে প্রাকৃতিক গাছপালা দিয়ে। এবং ব্রিজটি তৈরি করেছেন কোনো ইঞ্জিনিয়ার নয়, সেখানকারই স্থানীয় বাসিন্দারা। মেঘালয়তে অবস্থিত এই ব্রিজটি বর্তমানে লিভিং রুট ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটাই আজকে আমি ক্রাফটের মাধ্যমে করার চেষ্টা করছি। পেপার এবং উল ব্যবহার করে দুটো গাছ বানিয়ে নিয়েছি। ব্রিজটা একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে কিছু শুকনো ডাল ব্যবহার করেছি, সেগুলোকে কালার করে নিয়েছি। তারপর যে গাছ দুটো বানিয়েছিলাম সেগুলোকে থার্মোকলের 2 ধারে বসিয়ে শুকনো ডাল দুটোকে আটকে উলের সাহায্যে একে অপরের সঙ্গে স্টিচ করে নিয়েছি। পশুর চামড়া দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটি মিজোরামে অত্যন্ত জনপ্রিয়, যা সেখানে খুয়াং নামে পরিচিত। মিজোরামের স্থানীয় বাসিন্দারা তাদের শুভ অনুষ্ঠান, সামাজিক আচার কিংবা যে কোনো আনন্দ উৎসব উদযাপন করেন খুয়াং নামক ঢোলের মতো একটি বাদ্যযন্ত্রের তালে। এই বাদ্যযন্ত্রের তালে ফুটে ওঠে তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আনন্দের প্রকাশ। আসলে ভারতের প্রতিটি রাজ্যের মানুষেরই উৎসব পালনের নিজস্ব ধরন রয়েছে। নামের চেয়ে বেশি নীরবতাই যার পরিচয়। ভারতের মানচিত্রে থাকা এক রাজ্য যাকে নিয়ে আলোচনা খুবই কম, কিন্তু গল্পের অভাব। নাগাল্যান্ডে যে ট্রাইবাল সংস্কৃতি রয়েছে সেটাই আজ আমি ক্রাফটের মাধ্যমে করার চেষ্টা করছি। তার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা কমফর্টের বোতল, যেটা বেশ অনেকদিন আগেই খালি হয়ে গিয়েছিল। বোতলের উপর মোল্ডেড ক্লের সাহায্যে একটা ফেসের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, যেটা মূলত নাগাল্যান্ডের কিছু জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। ক্লে দিয়ে বানানো চোখ মুখ ভালোভাবে শুকিয়ে গেলে ধীরে ধীরে সবটা কালার করে নেব। প্রথমেই বোতলটাকে কালো রং করে নিয়েছি, তারপর চোখ এবং মুখের অংশটা কালার করে নিয়ে ফেসের উপরেও কিছু আঁকিবুকি করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম নিচের দিকটায় আর কোনো কালার করব না, তারপর দেখলাম কিরকম খালি খালি লাগছে, তাই জন্য ওই অংশটাও কালো রং করে দিয়েছি। ওড়িশার কথা শুনলে সবার প্রথমে পুরীর জগন্নাথ মন্দিরের কথাই মনে আসে এবং সেখানে মহাপ্রভুর চোখের দিকে তাকালে মনে হয় তিনি তার দৃষ্টির মধ্যে দিয়েই আমাদের না বলা সব কথা জেনে যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার মাতা যশোদা ব্রজে এসে গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বাল্যকালের কাহিনী বলতে শুরু করেন এবং তিনি অনুরোধ করেন যেন কৃষ্ণ ও বলরাম এই গল্প শুনতে না পান। তাই দেবী সুভদ্রাকে প্রবেশদ্বারে দ্বাররক্ষী করে দাঁড় করানো হয়।
হয়, কিন্তু গল্পে সবাই এতটাই মগ্ন হয়ে পড়েন যে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা নিজেরাও সেই কাহিনী শুনে ফেলেন। শুনতে শুনতে আনন্দে তাদের চোখ বড় বড় হয়ে যায়। আর এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ প্রার্থনা করেন যেন ভক্তরা চিরকাল এই রূপেই ভগবানকে দর্শন করতে পারেন। আমরা প্রতিদিন যে সমস্ত খাবার খাই সেগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে তা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না, অথচ এর পেছনে লুকিয়ে থাকে চাষিদের অক্লান্ত পরিশ্রম। ধান, গম, ডাল এই শস্যগুলি ছাড়া তো আমরা আমাদের একবেলার খাবারই কল্পনা করতে পারি না। এবং খাবারের স্বাদ আনার জন্য বিভিন্ন মশলার অধিকাংশই আসে এই রাজ্য থেকে। পাঞ্জাবকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার, কারণ এই রাজ্যটি দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা। পাঞ্জাবে গম এবং ধানের উৎপাদন সবচেয়ে বেশি। আজকে আমি বিভিন্ন শস্য ব্যবহার করে একটা ক্রাফট বানাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ডের ওপর এঁকে নিয়েছি একটা প্রজাপতি। সেই প্রজাপতির মধ্যে বিভিন্ন শস্য দানাকে আঠার সাহায্যে ভালোভাবে বসিয়ে নিয়েছি এবং প্রজাপতির নিচে রাজ্যটিও শস্য দানা দিয়ে সাজিয়ে তুলেছি। ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহকে স্মরণ করে এই উৎসব এখনো পালিত হয়। রাজস্থানে এটি গনগৌর উৎসব নামে পরিচিত, যা বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং অবিবাহিত মেয়েরা ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য এই ব্রত করেন। গণ কথার অর্থ ভগবান শিব এবং গৌর অর্থে মাতা পার্বতী। এই দুটো নাম মিলিত হয়ে গঠিত হয়েছে গনগৌর। পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে ভগবান শিবকে স্বামী হিসেবে লাভ করেন। এই পবিত্র মিলনকে কেন্দ্র করেই রাজস্থানে গনগৌর উৎসবের সূচনা হয়। আমার কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো ফুল, কারণ যে কোনো ফুলের স্নিগ্ধতা আমাদের মনকে সহজেই ছুঁয়ে যায়। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়, আর ফুলের মাধ্যমেই আমরা অনেক সময় না বলা মনের কথাগুলোকে প্রকাশ করি। আজ তাই পৃথিবীর বুকে থাকা সবচেয়ে মুগ্ধকর ফুলগুলির মধ্যে অন্যতম একটি ফুল অর্কিড বানানোর চেষ্টা করছি। এই অর্কিড শুধু সুন্দরী নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ পরিচয়। যেমন প্রত্যেকটি দেশের জাতীয় ফুল, ফল বা পশু পাখি থাকে, তেমন প্রত্যেকটি রাজ্যেরও নিজস্ব রাজ্য ফুল, ফল বা পশু পাখি থাকে। আর সিকিম রাজ্যের রাজ্য ফুল হলো এই অর্কিড। তো এই ফুলটি আমি বানিয়েছি পেপার আর টিস্যু দিয়ে। এখানে ফুলটা বানানোর পর একটা পেপার দিয়ে কভার করে বুকের মতো বানিয়ে নিয়েছি। এখন তো এটা কাউকে উপহার হিসেবেও দেওয়া যাবে। আজ বানাবো একদম টেস্টি ইডলি দোসা। তবে দুঃখের বিষয় হলো এটা শুধু দেখার জন্যই, খাওয়ার জন্য নয়। তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় খাবার হলো এই দোসা ইডলি। মন্দিরের প্রসাদ, উৎসবের ভোজ বা বিশেষ দিনে দোসা ইডলি সবার প্রথমেই থাকে এবং এর সঙ্গে থাকে নানান রকম চাটনি আর সাম্বার। ইডলি দোসার কথা শুনলেই সবার প্রথমে তামিলনাড়ুর কথাই মনে পড়ে। তামিল সংস্কৃতিতে পবিত্রতা আর স্বাস্থ্যের খুব গুরুত্ব দেওয়া হয়। তো যাই হোক, এখানে আমি ক্লে ব্যবহার করে একটা কলা পাতার ওপর খাবারগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, আর এই চাটনি সাম্বারগুলোকে গ্লু দিয়ে বানিয়ে এর সঙ্গে কালার মিক্স করে দিয়েছি। ব্যাস, খাবার আমাদের রেডি। এবার এর পেছন দিকটা একটা ম্যাগনেট লাগিয়ে দিলেই ফ্রিজ ম্যাগনেট হিসেবে এটাকে ইউজ করা যাবে। আজকাল খুবই ট্রেন্ডিং এ থাকা একটি খাবার হলো বিরিয়ানি, এবং প্রায় সব মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে। আর যারা বিরিয়ানি ভালোবাসে তারা হায়দ্রাবাদের বিরিয়ানির নাম নিশ্চয়ই শুনে থাকবে, কারণ এটি হলো বিখ্যাত বিরিয়ানিগুলোর মধ্যে। তেলেঙ্গানার জনপ্রিয় জিনিসগুলোর কথা বলতে গেলে সবার প্রথমেই আসে হায়দ্রাবাদের বিরিয়ানির কথা। যদিও বিরিয়ানি যেখানেরই হোক না কেন, আলোচনায় এটি সবার প্রথমে। কোথায় কেমন কোয়ান্টিটি দিচ্ছে, কোয়ালিটি দিচ্ছে, আর দামের কথা তো আছে। তো যাই হোক, আজকে আমি এই বিরিয়ানি বানানোর চেষ্টা করছি। এখানে আমি নিয়েছি একটা দইয়ের ভাঁড় এবং বিরিয়ানির মধ্যে থাকা সমস্ত কিছুকে ক্লের সাহায্যে বানিয়ে কালার করে নিয়েছি। তারপর একে একে সবকিছু ভাঁড়ের মধ্যে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখে তো ভীষণই টেস্টি মনে হচ্ছে। তোমাদের কোথাকার বিরিয়ানি খেতে সবচেয়ে ভালো লাগে অবশ্যই জানিও। প্রথমে তো ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু তোমাদের রিকোয়েস্টে দেবী ত্রিপুরা সুন্দরীর একটা ছবি আঁকার চেষ্টা করছি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মাতা সতীর দেহ খণ্ডিত হয়ে যে 51টি শক্তিপীঠ সৃষ্টি হয়, তারই এক পবিত্র স্থান এই ত্রিপুরা। আর এখানেই পতিত হয়েছিল মাতা সতীর ডান পা। সেই থেকেই দেবী পূজিত হন ত্রিপুরা সুন্দরী রূপে। শক্তি
শক্তি, স্থিতি আর সৌন্দর্যের প্রতীক এই দেবী ত্রিলোকের অধিষ্ঠাত্রী মা, যার কৃপায় শান্তি ও শক্তি একসঙ্গে বিরাজ করে। আজকে আমি যে ছবিটি এঁকেছি সেটি কতটা সঠিক আমি জানি না, তবে বেশিরভাগ জায়গায় এই ছবিটিই দেখলাম। জায়গাটি এমন এক পবিত্র স্থান যেখানে স্বয়ং ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ হলো ভারতের সবচেয়ে বড় রাজ্য, আর এই উত্তরপ্রদেশে এত জনপ্রিয় জিনিস আছে যে কি যে বানাবো সেটাই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু যেহেতু এই ভূমিতেই ভগবানের আবির্ভাব, তাই ভাবলাম ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণকে নিয়ে কিছু একটা বানাই। তো এখানে আমি একটা শ্যাডো আর্ট ট্রাই করছি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেপার, তার উপরে এক পাশে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি শ্রীকৃষ্ণকে এবং অপর পাশে এঁকে নিয়েছি শ্রীরামকে। দুটো আঁকা ছবিকেই পুরো ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিয়েছি। ছবি দুটোকেই এঁকেছি পেপারে আলাদা আলাদা দিকে, তবে যখন আলোর কাছে ধরছি ভগবান বিষ্ণুর দুই অবতারকে একসঙ্গে দেখতে পাচ্ছি। মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ যে অগ্নিকে সাক্ষী রেখে হয়েছিল, সেই অগ্নি যুগের পর যুগ ধরে আজও জ্বলে চলেছে। বলা হয় এই অগ্নি 3টি যুগ ধরে জ্বলমান, আর সেই কারণেই এই মন্দিরের নাম ত্রিয়োগী নারায়ণ মন্দির। এই মন্দিরটি অবস্থিত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। আজ আমি ত্রিয়োগী নারায়ণ মন্দিরই ক্রাফটের মাধ্যমে বানানোর চেষ্টা করছি। হিন্দু পুরাণ অনুযায়ী শিব পার্বতীর বিবাহে ভগবান বিষ্ণু ছিলেন মা পার্বতীর বরদাতা, অর্থাৎ অভিভাবক। এই বিশ্বাস থেকেই ত্রিয়োগী নারায়ণ মন্দিরে ভগবান বিষ্ণুর পুজো হয়। বর্তমান সময়ে এই মন্দির কেবলমাত্র তীর্থস্থান হিসেবেই নয়, বরং মহাদেব ও পার্বতীর বিবাহের স্মৃতিকে সাক্ষী রেখেই আজও বহু দম্পতি এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আসেন। বিশ্বাস করা হয় এই মন্দিরে বিবাহ করলে দাম্পত্য জীবন সুখী এবং স্থায়ী হয়। আগে তো বই, টিভি এসব কিছুই ছিল না। ধর্মীয় কাহিনী অর্থাৎ রামায়ণ, মহাভারত বা দেবদেবীর গল্প মানুষকে বোঝাতে শিল্পীরা ছবি আঁকতেন, আর এই ছবিগুলি বর্তমানে পশ্চিমবঙ্গে পটচিত্র নামে পরিচিত। দুর্গাপুজো হলো হিন্দুদের অন্যতম প্রধান উৎসব, যেখানে মা দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয়। এই উৎসব মূলত অসুর মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে স্মরণ করে। ভারতের নানা রাজ্যে দুর্গাপুজো পালিত হলেও ওয়েস্ট বেঙ্গলে এই উৎসবের মাহাত্ম্য সবচেয়ে বেশি, বিশেষ করে কলকাতার দুর্গাপুজো। আজকে আমি পশ্চিমবঙ্গের উল্লিখিত ক্রাফট হিসেবে পটচিত্রকে ভিত্তি করে দেবী দুর্গার একটি ছবি আঁকার চেষ্টা করেছি। এর ফলে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপুজো এবং বহু পুরনো একটি লোকশিল্প পটচিত্রকে একই সঙ্গে প্রকাশ করা গেল। ভারতের 28টি রাজ্যের ক্রাফট এখানেই শেষ করলাম, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।